আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিসিএস উত্তরণ এর পক্ষ থেকে আপনাদের সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে আমরা ভূগোল থেকে যে প্রশ্নগুলো পাই, সাধারণত প্রিলিমিনারিতে যে টপিকগুলো থেকে প্রশ্নগুলো আসে, ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। প্রথমে আলোচনা করব বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে। বাংলাদেশ কোথায় বিশ্ব মানচিত্রে? আমাদের এই স্বাধীন বাংলাদেশ, 71 সালের লাখ লাখ শহীদের রক্তে অর্জিত এই বাংলাদেশ, এই বাংলাদেশের প্রাথমিক পরিচয়টা ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বিশ্ব মানচিত্রে কোথায়, কিভাবে, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোই বা কি, এই জিনিসগুলো নিয়ে আসেন আমরা আজকে কথা বলি। তাহলে প্রকৃতপক্ষে আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান মানে হচ্ছে একটা দেশ কোথায় অবস্থান করে। একটা দেশের চারপাশে বা কোনো এক পাশে বা যেভাবেই হোক, তার আশপাশের কান্ট্রিগুলো কি, সেই অবস্থানটা হচ্ছে প্রকৃতপক্ষে ভৌগোলিক অবস্থান। তো চলেন দেরি না করে শুরু করা যাক। এখানে আমরা একটা পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি, একটা পৃথিবীর ম্যাপ। এই পৃথিবীর ম্যাপে যদি খেয়াল করি তাহলে বাংলাদেশ কোথায় একটু দেখেন। পৃথিবীর ম্যাপে বাংলাদেশ বলতে গেলে ছোট কান্ট্রি হওয়ার কারণে খুঁজে পাওয়া যায় না। আমার কার্সর যেখানে নাড়াচ্ছি আমি, এখানে খেয়াল করেন বাংলাদেশের, এটা হচ্ছে বাংলাদেশের অবস্থান। এখন যদি আমি অবস্থানটাকে আরেকটু বড় করে দেখি তাহলে বাংলাদেশের অবস্থানটা কেমন হবে? বাংলাদেশের অবস্থানটা হবে এরকম। এখানে এটা হচ্ছে বাংলাদেশের উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা বাংলাদেশের পশ্চিম দিক এবং এটা বাংলাদেশের পূর্ব দিক। একটু খেয়াল করবেন, আমাদের দেশটার সর্বোত্তরের জেলা যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পঞ্চগড়। সর্বদক্ষিণের জেলা যেটা এখানে সেটা হচ্ছে কক্সবাজার। সর্বপূর্বে বাংলাদেশের যে জেলার অবস্থান, এই যে বিন্দুটা দেখতে পাচ্ছেন, সর্বদক্ষিণ আর সর্বপূর্বের বিন্দু যথেষ্ট কাছাকাছি, এটা বান্দরবান জেলার আকাইনটং। এবং সর্বপশ্চিমের বিন্দু যেটা এখানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বা মনকষা, এটা হচ্ছে কথা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাথমিকভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের অবস্থান। এখন এটা নিয়ে আমরা একটু পরে আবার জানবো। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো আমাদের সাথে আন্তর্জাতিক সীমানার ক্ষেত্রে দুটো দেশ বাউন্ডারি শেয়ার করে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। তো ভারত এবং মিয়ানমার দেশ হিসাবে আমাদের সাথে আন্তর্জাতিকভাবে সীমানা শেয়ার করে। এপাশ থেকে শুরু করে এ পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা ভারতের অবস্থান। আর এখান থেকে একটা কমন প্লেস আছে, রাঙামাটি জেলার একটা কমন প্লেস আছে নাইক্ষ্যংছড়ি। এই নাইক্ষ্যংছড়িটা ভারতের সাথে বাউন্ডারি শেয়ার করে, মিয়ানমারের সাথে বাউন্ডারি শেয়ার করে। তাহলে বাংলাদেশের একটা জেলা আছে যেটা আমাদের পার্শ্ববর্তী দুটো দেশ ভারত এবং মিয়ানমার উভয়ের সাথে বাউন্ডারি শেয়ার করে, সেটা হচ্ছে রাঙামাটি। এখন ভারতের যে রাজ্য আছে সব মিলে ভারতের রাজ্য সংখ্যা হচ্ছে 28টা। 28টা রাজ্যের মধ্যে পরীক্ষায় প্রশ্ন হয় বাংলাদেশের সাথে বাউন্ডারি শেয়ার করে কয়টা রাজ্য। একটু খেয়াল করবেন, এখান থেকে শুরু করে এ পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অবস্থান। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের অবস্থান। এরপরে এখানে খেয়াল করেন আসাম, এখানে মেঘালয়, আবার এখানেও আসাম। তাহলে এপাশের আসাম এপাশে কি করে আসলো? একটু টেকনিক্যাল মনে হচ্ছে কিন্তু বিষয়টা অত কঠিন না। দেখেন, এখান থেকে এটা হচ্ছে মেঘালয়ের অবস্থান, আর উপরের দিক থেকে আসাম এভাবে আইসা ঠিক এটা হচ্ছে আসামের অবস্থান। তাহলে আমাদের সাথে মেঘালয় যেমন বাউন্ডারি শেয়ার করে, আসামও তেমনি ভাবে বাউন্ডারি শেয়ার করে। তাহলে এখান থেকে পাইলাম আমরা হচ্ছে পশ্চিমবঙ্গ, এখানে পাইলাম আসাম, এখানে পাইলাম মেঘালয়, তাহলে হলো হচ্ছে তিনটা। আর এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা, এটা হচ্ছে ত্রিপুরা। আর ত্রিপুরার পরে এপাশে আমাদের পার্বত্য এলাকার সাথে ভারতের যে রাজ্যটা বাউন্ডারি শেয়ার করে সেটা হচ্ছে মিজোরাম। তাহলে ভারতের যে রাজ্যসমূহ আমাদের সাথে বাউন্ডারি শেয়ার করে, আমরা 1 নম্বরে কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে পশ্চিমবঙ্গ, 2 নম্বরে পাইলাম আসাম, 3 নম্বরে পাইলাম হচ্ছে মেঘালয়, 4 নম্বরে কি পাইলাম? ত্রিপুরা, আর 5 নম্বরে পাইলাম হচ্ছে মিজোরাম। পরীক্ষায় বহুবার প্রশ্ন হয়েছে, বিভিন্ন পরীক্ষায় বিসিএস অন্যান্য অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন হয়েছে যে ভারতের সাথে আমাদের কয়টা রাজ্যের বাউন্ডারি আছে। আমাদের সব মিলে 5টা রাজ্যের বাউন্ডারি হয় ভারতের সাথে। এরপরে যদি প্রশ্ন করা হয় যে সেভেন সিস্টার্স থেকে কয়টা রাজ্যের বাউন্ডারি আছে, কয়টা রাজ্যের বাউন্ডারি আছে আমাদের সাথে,
ভারতের উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ এই দিক দিয়ে আমরা যেটা দেখি শিলিগুড়ি করিডোর, যেটাকে চিকেন নেকো বলা হয়। বাংলাদেশের পঞ্চগড়ের পরে নেপালের আগে মাঝখানে ভারতের শিলিগুড়ি জেলা। এই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের সাহায্যে ভারতের মূল ভূখণ্ডটা এপাশের উত্তর পূর্বাঞ্চলের সব মিলে 7টি রাজ্যের সাথে যুক্ত। এই 7টি রাজ্যকে সংক্ষেপে এক কথায় বলা হয় সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্স এর রাজ্যগুলো কারা আমরা একটু জেনে আসি, একটু খেয়াল করবেন। যদি শর্টকাটে মনে রাখতে চান তাহলে এটা আমরা ব্যবহার করি অমিত্রী নামে আম। অমিত্রী নামে আম মানে হচ্ছে অতে অরুণাচল। খেয়াল করবেন তার কোনো বাউন্ডারি আমাদের সাথে আমরা পাইলাম কিনা, না, অরুণাচলের কোনো বাউন্ডারি আমরা আমাদের সাথে পাই নাই। তারপরে মিতে হচ্ছে মিজোরাম। মিজোরামের বাউন্ডারি কি পাইছি? হ্যাঁ, এটা পাইছি। আচ্ছা, তারপরে হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার বাউন্ডারি কি পাইছি? হ্যাঁ, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার সাথে ত্রিপুরার বাউন্ডারিও পাইছি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার না, নাতে হলো নাগাল্যান্ড। এই নাগাল্যান্ডের বাউন্ডারি কি আমাদের সাথে আছে? না, এটার বাউন্ডারি নেই। তারপরে হচ্ছে আপনার মেঘালয়। মেঘালয়ের বাউন্ডারি কি আছে? হ্যাঁ, মেঘালয়ের বাউন্ডারি আছে, এই যে আমরা মেঘালয়ের বাউন্ডারিও পাইলাম। তারপরে হচ্ছে আপনার আতে আসাম। আসামের বাউন্ডারি আমাদের সাথে হয় কি? হ্যাঁ, হয়। তারপরে শেষে আছে হচ্ছে মণিপুর। মণিপুরের বাউন্ডারি আমাদের সাথে হয়? না, মণিপুরের বাউন্ডারি আমাদের সাথে হয় না। তাহলে সেভেন সিস্টার্স এর সব মিলে রাজ্য হচ্ছে 7টা। তার মধ্যে 1 2 3 4 সেভেন সিস্টার্স এর সব মিলে 4টা রাজ্যের সাথে আমাদের বাংলাদেশের বাউন্ডারি হয়, অর্থাৎ সীমানা শেয়ার করে। এই প্রশ্নটা যদি আসে, যদি প্রশ্ন হয় একটু খেয়াল করবেন যে ভারতের কয়টা রাজ্য সব মিলে আমাদের সাথে বাউন্ডারি শেয়ার করে, তখন হবে হলো 5টা। আচ্ছা, যদি প্রশ্ন হয় ভারতের সেভেন সিস্টার্স এর কয়টা রাজ্য আমাদের সাথে বাউন্ডারি শেয়ার করে, তখন উত্তর হবে হলো 4টা। কারণ পশ্চিমবঙ্গ যেটা, এটা সেভেন সিস্টার্স এর অংশ না। এখন আপনাদের মাথায় নিশ্চয়ই একটা প্রশ্ন খেলতেছে যে ভাইয়া সেভেন সিস্টার্স বলতে আসলে কি বোঝায়? এটার শাব্দিক নাম যদি আমরা বলি তাহলে তো 6টা বা 7টা, হ্যাঁ 7টা বোন হয়। তো 7 বোন মানে আসলে কি? খেয়াল করবেন, যদি পারস্পরিক নির্ভরতা থাকে তখন থাকে ইংরেজিতে সিস্টার কনসার্ন বলা হয়। কোনো গ্রুপ অফ কোম্পানিতে যদি 12টা 15টা 20টা কোম্পানি থাকে তাহলে একটার সাথে আরেকটার মধ্যে কিন্তু পারস্পরিক নির্ভরতা থাকে। যেমন ধরেন প্রাণা রাইফেলের অনেকগুলো কোম্পানি আছে, সবগুলো সবসময় একসাথে প্রফিট করে না। ধরেন গুডলাক তাদের যে খাতা কলম, এটা যদি কোনো কোনো সময় আপনার লুজার হয় তাহলে অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে তারা কিন্তু তাকে ব্যাকআপ করবে, তাই না? তো যদি পারস্পরিক নির্ভরতা থাকে তখন তাকে সিস্টার কনসার্ন বলা হয়, বোন বলে অভিহিত করা হয়, কারণ বোনদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক ভালো থাকে। এটাই কল্পনা করা হয় নর্মালি। এজন্য যদি আমরা পারস্পরিক নির্ভরতা দেখি তখন তাকে সিস্টার কনসার্ন এই নামে অভিহিত করি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্যের মধ্যে তাদের মধ্যে আন্তঃবাণিজ্য খুব জোরালো, কিছু কমন বৈশিষ্ট্য আছে। সবগুলোই মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে। সবগুলোর মধ্যেই আপনার উপজাতি বা আদিবাসী মানুষের সংখ্যা প্রচুর। সবগুলোই মোটামুটি পাহাড় পর্বত ঘেরা এরিয়া, এবং সবগুলোতে কম বেশি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে। এবং এত যে বৈশিষ্ট্যগুলো বললাম তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে একটা আন্তঃযোগাযোগ আছে, আন্তঃনির্ভরতা আছে, আন্তঃবাণিজ্যের সম্পর্ক আছে পারস্পরিকভাবে। এজন্য তাদেরকে সেভেন সিস্টার্স বা 7 বোন বলে কল্পনা করা হয় বা আখ্যায়িত করা হয়। এটা একটু মাথায় রাখতে হবে কেন বলা হয়। তো এখন তাহলে ভারতের রাজ্য কয়টা? রাজ্য সেভেন সিস্টার্স এর কয়টা রাজ্য আমাদের সাথে বাউন্ডারি শেয়ার করে সেই জিনিসগুলো আমরা জানলাম। এখন আসেন আমাদের যে জেলাগুলো আছে তার মধ্যে কয়টা জেলা ভারতের সাথে এবং মিয়ানমারের সাথে বাউন্ডারি শেয়ার করে। একটু খেয়াল করবেন, ভারত এবং মিয়ানমার মিলে সব মিলে 32টা জেলা আমাদের সীমান্তবর্তী। আপনি গুনলে 33টা বের করতে পারবেন। এখন রাঙামাটি যেটা, এটা যেহেতু কমন, এটা ভারতের সাথেও হয় মিয়ানমারের সাথেও হয়, সেক্ষেত্রে আমরা এখানে কমন হিসেবে আমরা এটাকে দুই জায়গাতেই ধরবো। তো সেক্ষেত্রে এখানে বান্দরবান এবং কক্সবাজার নিলে হয়ে যাবে 32, কারণ শুধুমাত্র ভারতের সাথে হলো 30, একটা কমন মনে রাখবেন। শুধু মিয়ানমারের সাথে হলো 2টা, একটা কমন, এটাও মনে রাখবেন। এটা মাথায় রাখতে হবে, তাহলে শুধু ভারতের সাথে বললে 30টা হবে। এটা একটু খেয়াল করবেন, যেহেতু এটা কমন, শুধু বললে তার কমনটাকে আপনি নিবেন না। আবার যদি বলা হয় মিয়ানমারের সাথে আমাদের কয়টি জেলার সীমান্ত আছে, সেক্ষেত্রে আপনাকে উত্তর 3টা নিতে হবে, কারণ রাঙামাটিরও আছে, বান্দরবানের সবটাই আছে, আর কক্সবাজারের সবটাই আছে। আমাদের এই বান্দরবান এবং কক্সবাজারের কোনো এরিয়াই ভারতের সাথে বাউন্ডারি শেয়ার করে না, এটাও মাথায় রাখতে হবে। এরপরে আসেন আমাদের পূর্ব পশ্চিমটা আমরা আরেকটু ভালো করে জানবো, তারপরে সামনের দিকে যাব। দেখেন আমাদের সর্ব উত্তরের জেলা হচ্ছে, যদি জেলার কথা জিজ্ঞাসা করে তাহলে বলবেন পঞ্চগড়। যদি সর্ব দক্ষিণের জেলার কথা বলে তাহলে অবশ্যই কক্সবাজার। যদি সর্ব পূর্বের জেলার কথা বলে তাহলে অবশ্যই সেটা বান্দরবান, বান্দরবন না কিন্তু বান্দরবান।
এপাশ থেকে যদি সর্বপশ্চিমে জিজ্ঞাসা করে তাহলে সেটা অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ। এখন যদি প্লেস ধরে জিজ্ঞাসা করতেও পারে, সেক্ষেত্রে পঞ্চগড় জেলার সর্ব উত্তরে যে উপজেলা আছে তেঁতুলিয়া, এই তেঁতুলিয়ার বাংলা বান্ধা একটা ইউনিয়ন, এবং সেটার যে পয়েন্ট, ওই পয়েন্টের নাম হচ্ছে জায়গের জোত। জায়গের জোত, এটা হচ্ছে সর্ব উত্তরের পয়েন্ট। সর্ব দক্ষিণে যদি বলা হয় কক্সবাজারের টেকনাফ মূলত এটা। যদি পরীক্ষায় টেকনাফ না থাকে সেক্ষেত্রে উত্তরটা আলাদা হবে, সাধারণত টেকনাফ পরীক্ষায় থাকে। আর নইলে আমরা সেন্ট মার্টিন বা শাহপুরের দ্বীপ, ভিন্ন বিষয় সেগুলো, তবে সাধারণত টেকনাফই থাকে। এরপরে সর্বপশ্চিমে যদি হয় তাহলে সেটা হবে চাঁপাইনবাবগঞ্জ উপজেলার শিবগঞ্জের মনাকষা নামে একটা এরিয়া আছে, এই মনাকষা হচ্ছে সর্বপশ্চিমে। আর সর্বপূর্বে বান্দরবান জেলার থানচি উপজেলার আখাইনঠং, এই নামগুলো ওখানকার উপজাতিদের ভাষায়, তো এই জন্য নামগুলো এমন। আখাইনঠং এটা হচ্ছে সর্বপূর্বের উপজেলা এবং স্থান। এখন দেখেন, এই যে মাঝখানে আমরা একটা সাগর দেখতে পাচ্ছি, সমুদ্র সীমা নিয়ে আপনাদের সাথে ভিন্ন কোনো ভিডিওতে আমরা আবার কথা বলবো। এই সমুদ্র সীমার একটা বিষয় আছে আপনাদেরকে একটু জানাইতে হবে, সেটা হলো সোয়াচ অফ নো গ্রাউন্ড। সোয়াচ অফ নো গ্রাউন্ড হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের সব থেকে গভীরতম এরিয়া। এই সোয়াচ অফ নো গ্রাউন্ড বলার একটা কারণও আছে। এটা ব্রিটিশরা নামকরণ করছিল, তারা সাধারণত বাম এই এককে সমুদ্রের গভীরতা মাপতো, 1 বাম 2 বাম। এখন আমরা যেরকম ফুট ইঞ্চি এরকম করে বলি, মিটার বলি, তখন তারা বাম বলতো। তো ব্রিটিশ এক সময় তাদের হাতে যে প্রযুক্তি ছিল সেটা দিয়ে এই এরিয়াটার গভীরতা নির্ণয় করার চেষ্টা করছে বহুভাবে, কিন্তু কত বাম হয় এটা তারা প্রপারলি বের করতে পারে নাই। এই জন্য তারাই নামকরণ করছিল এটা অতল নাই, এটাকে খুঁজলেও পাওয়া যায় না। এই জন্য এটাকে তারা নামকরণ করে সোয়াচ অফ নো গ্রাউন্ড। এটা আমাদের গর্বের জায়গা, আমাদের সমুদ্র সীমা এটার অবস্থান। এটাকে মাছের খনি বা মাছের আকরও বলা হয়, প্রচুর পরিমাণে সম্পত্তি সেখানে আছে। আমরা চাইলে সেটা নিয়ে কি করতে পারি, কাজ করতে পারি। ব্লু ইকোনমির বিষয়ে আপনাদের সাথে ভিন্ন কোনো ভিডিওতে আবার কথা বলবো। তো এখন আসেন বাংলাদেশের এই প্রাথমিক পরিচয়গুলোর সাথে আমাদের যে সকল প্রশ্ন রিলেটেড, যে সকল প্রশ্ন পরীক্ষায় সাধারণত আসে সেগুলোকে একটু দেখে নিই। একটু খেয়াল করবেন, এখান থেকে আপনাদেরকে আবার একটু আমি দেখাই দিতে চাই। এই হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া এবং তেঁতুলিয়ার জায়গের জোত। আর এই হলো কক্সবাজারের টেকনাফ। এর জন্য আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া বলি, মানে সমগ্র বাংলাদেশ বোঝানোর জন্য। আর এই জায়গাটায় বান্দরবানের, এটাই হচ্ছে আখাইনঠং। আর সর্বপশ্চিমে যেটা শিবগঞ্জের মনাকষা। এখন আসেন যদি সামনে যাই, কেমন প্রশ্ন বিগত বছরের বিসিএস এখান থেকে ছিল। নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? চীন, পাকিস্তান, থাইল্যান্ডের সাথে হয় না, তাহলে উত্তর হবে মিয়ানমার। সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা কিসের নাম? এটা একটা সাবমেরিন ক্যানিয়নের নাম আমাদের বঙ্গোপসাগরে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটা? 8892। এই ভৌগোলিক অবস্থানটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই দিব। এখন একটু আমার সাথে আবার ব্যাকে আসেন। একটু দেখেন, এখানে দেখেন একটা ফিগার দেওয়া আছে 20, এখানে দেওয়া আছে 26, আবার দেখেন এখানে দেওয়া আছে 88, এখানে দেওয়া আছে হচ্ছে 92। এগুলো অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, এটা আমরা জানি, কিন্তু এটা কিরকম শর্টকাটে যদি আপনাদের বোঝায় দেই, এই দ্রাঘিমা কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা হবে হলো আপনার দৈর্ঘ্য যোগ ইমা বা ইমন যেটাই বলেন, তাহলে প্রকৃতি প্রত্যয়ের শব্দের মূল হচ্ছে দৈর্ঘ্য। আপনাকে মনে রাখতে হবে দ্রাঘিমার সাথে দৈর্ঘ্যের সম্পর্ক, এটা একটু ভালো করে মাথায় রাখেন। আর দ্রাঘিমার সাথে দৈর্ঘ্যের সম্পর্ক, তো আমাদের অবস্থানের ক্ষেত্রে আমরা দ্রাঘিমা আর অক্ষাংশ এই দুটোই তো মাপি। তাহলে মনে রাখবেন যেটা দৈর্ঘ্যে দেখানো হবে সেটা দ্রাঘিমা, আর যেটা প্রস্থে দেখানো হবে সেটা হচ্ছে অক্ষাংশ বা অক্ষরেখা। তাহলে যেটা দৈর্ঘ্যে দেখানো হয় সেটা দ্রাঘিমা হয়, যেটা প্রস্থে দেখানো হয় সেটা হচ্ছে অক্ষরেখা বা অক্ষাংশ হয়। এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বুঝবো কোনটা দৈর্ঘ্যে এবং কোনটা প্রস্থে? আবার আসেন আমরা একটু ম্যাপটার দিকে একটু কল্পনা করি, একটু ওয়ার্ল্ড ম্যাপটাকে আমরা ভালো মতো দেখি। দেখেন এটা এশিয়ার একটা মানচিত্র। আমরা ওয়ার্ল্ড ম্যাপের উপরে দেখবেন কিছু রেখা আঁকা দেখি এরকম। এটা যদি উত্তর হয়, এটা তো আপনারা বুঝতেই পারেন, এটা হচ্ছে উত্তর আর এটা হলো দক্ষিণ। এই যে ভারত মহাসাগরের পরেই তো হলো আপনার এদিকে গেলে অ্যান্টার্কটিক। আর এটা হচ্ছে পূর্ব, এই যে দেখেন জাপান, সুতরাং এটা হচ্ছে পূর্ব আর এটা হলো পশ্চিম। তো ওয়ার্ল্ড ম্যাপের সাধারণত উত্তর দক্ষিণের রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা, ওয়ার্ল্ড ম্যাপে এটাকে দৈর্ঘ্য হিসেবে ধরা হয়। তাহলে এরকম করে দেখবেন কিছু রেখা টানা হয় যেগুলো সমান্তরাল হয় না,
এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় দ্রাঘিমা। আর এই যে প্রস্থে কিছু রেখা আছে দেখবেন খেয়াল করলে ওয়ার্ল্ড ম্যাপে, এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা বা অক্ষাংশ। আমি সহজ করে অক্ষরেখা লিখলাম। এখন একটু কল্পনা করবেন তাহলে দৈর্ঘ্য কোনটা? যেটা উত্তর দক্ষিণে হয় এটা হচ্ছে দৈর্ঘ্য, যেটা পূর্ব পশ্চিমে হয় এটা হচ্ছে অক্ষ। এখন আসেন এই হিসাবটার সাথে আপনাদেরকে একটু ম্যাচ করায় দিচ্ছি। বাংলাদেশের এই যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই যে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গেল এটা তাহলে দ্রাঘিমা, আর এই যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেল এটা তাহলে অক্ষ। হিসাব তো তাই বলে। এখন আমাদের কমন সেন্সে বিভিন্ন মাপজোখের ক্ষেত্রে কোনটা বড় হয় বলেন তো? সাধারণত বড় হয় যেটা, সেটা হলো দৈর্ঘ্যটা বড় হয়, প্রস্থটা একটু ছোট হয়। একটা ফুটবল মাঠ দেখবেন দৈর্ঘ্যে বড় হয়, প্রস্থে একটু কম হয়। এখানেও যে ফিগারটা বড় বুঝবেন সেটা দ্রাঘিমা, যে ফিগারটা ছোট বুঝবেন সেটা অক্ষ। এখন দেখেন 88, 92 এই ফিগারটা বড়, আর এখানে 20 এবং 26 এই ফিগারটা ছোট। একদমই কমন, খুব সহজ করে যদি বলি, তো বাংলাদেশ দ্রাঘিমা রেখার এই এই যে এই রেখাটা দেখতেছেন না, এটা হচ্ছে 88 ডিগ্রি আর এটা হচ্ছে 92। তো দৈর্ঘ্যের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 88 এবং 92 এর মাঝখানে, খেয়াল করে দেখেন। আর প্রস্থের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 20 এবং 26, এই যে রেখাটা এবং এই যে রেখাটা এর মাঝখানে। তো আমরা মনে রাখবো এভাবেই, বাংলাদেশের দ্রাঘিমা যেটা সেটা বড় হয়, প্রস্থ যেটা সেটা ছোট হয়। এটা কিন্তু 36 এর কোশ্চেন, 36 বিসিএস এই প্রশ্নটা আসছিল, কোনটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। তাহলে যেটা বড় হবে সেটা দ্রাঘিমা হবে, যেটা ছোট হবে সেটা অক্ষ হবে। আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। এখন আসেন, তাহলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? এই যে যেটা 88 এবং 92, এটা এখানে দ্রাঘিমা ধরে প্রশ্নটা করছে। যদি প্রস্থ ধরে করতো তাহলে আমরা বলতাম 20 আর হচ্ছে 26। এ হচ্ছে ব্যাপার। আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? দেখেন বাংলাদেশের সাথে ভারতের সীমানা চাইছে এখানে 5138, যেটা এটা হচ্ছে টোটাল, যেটা এটা আমাদের টোটাল সীমানা হচ্ছে এটা। শুধু ভারতের সাথে বললে এটা 4156 হবে। কেন? আমাদের সীমানা তিন জায়গায়, একটা হচ্ছে উপকূল সমুদ্রের সাথে, আরেকটা ভারতের সাথে, আরেকটা মিয়ানমারের সাথে। তো শুধু ভারতের সাথে 4156, আর আমাদের উপকূলীয় এরিয়া যেটা সেটা হচ্ছে 711, আর আমাদের মিয়ানমারের সাথে যে এরিয়াটা সেটাকে যদি ধরি আমরা তাহলে সেটা হচ্ছে 271। তো এই টোটাল যোগফলটাই হচ্ছে আপনার 5138 কিলোমিটার। এটা বাংলাদেশের বর্ডার গার্ডের দেওয়া তথ্য এবং এটা সব থেকে বেশি আসে এবং এটাকে নিতে হয়। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? আসামের সাথে হয়, মিজোরামের সাথে হয়, ত্রিপুরার সাথে হয়, নাগাল্যান্ডের সাথে হয় না। তামাবিল সীমান্তের কোন, সরি, তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? করিমগঞ্জ না, খোয়াই না, পেট্রোপোল না, উত্তর হবে ডাউকি। সিলেটের তামাবিলের সাথে ডাউকি শহর ভারতের। তারপরে বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? পঞ্চগড় হ্যাঁ, সাতক্ষীরা বাংলাদেশ ভারত সীমান্ত, হবিগঞ্জ যেটা কক্সবাজার এটা বাংলাদেশ ভারত নয়, এটা বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত ওই জায়গায়। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? ভারতের সাথে বলছে, শুধু ভারতের সাথে হিসাব করবেন তাহলে উত্তর হবে 30টা, একটা কমন, ওটা নেওয়া যাবে না। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? ভারতের সংযোগ নেই বলছে, এর মানে বান্দরবানের সাথে ভারতের কোনো সংযোগ হয় না। তারপরে বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? সবচেয়ে দক্ষিণে কক্সবাজার। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? অবশ্যই পঞ্চগড়। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? এটা কাল্পনিক লেখা, যেটাকে টপিক অফ ক্যান্সার বলা হয় বা কর্কট ক্রান্তি রেখা বলা হয়, এটার উপরে বাংলাদেশের অবস্থান, অর্থাৎ এটা বাংলাদেশের প্রায় মাঝ বরাবর দিয়ে গিয়েছে। এরপরে সচ অফ নো গ্রাউন্ড অর্থ, এটার অর্থ কি? বঙ্গোপসাগরের একটা খাদের নাম। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে অবশ্যই কর্কট ক্রান্তি রেখা। এটা কুমিল্লা, ঢাকা এর উপর দিয়ে চলে গেছে, বাংলাদেশের উত্তরে অবস্থিত, আমাদের উত্তরে। নেপাল, ভুটান হ্যাঁ, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম এটাও, পশ্চিমবঙ্গ, আসাম এটাও, পশ্চিমবঙ্গ, কুচবিহার এটাও। এখন উত্তর হিসেবে আপনি কোনটাকে নিবেন? উত্তর হিসেবে নিলে একদম উত্তরে বলছে তো, নেপালের কিছু অংশ উত্তরে হয় না, কিছু পশ্চিম দিকে চলে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গটা একদম উত্তরে, মেঘালয়টা উত্তরে, আসামটা উত্তরে। উত্তর হিসেবে এখান থেকে এটাকে নিতে হবে আমাদের রাজ্য ধরে। তেতুলিয়া কোন জেলা অবস্থিত? এটা পঞ্চগড় জেলা। ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? 16.5। দহগ্রাম ছিটমহল কোন জেলা অবস্থিত? লালমনিরহাট। দহগ্রাম, অঙ্গরপোতা আমরা জানি কাহিনীগুলো। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? এটা হবে আপনার 200 নটিক্যাল মাইল।
বাংলাদেশের সমুদ্র বিজয় নিয়ে আমাদের আরেকটা ভিডিও আসবে আলাদা, সেখানে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে। তো আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি, আশা করছি আপনাদের কিছু উপকার করতে পারছি। ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনাদের উপকার হচ্ছে কিনা, আপনাদের ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছু আপনারা জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। লাইক করবেন, শেয়ার করবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।